পদ্মের রাতে গা কাঁপিয়ে জ্বর আসলো। ইজান মেডিসিন দিয়েছে, তাও জ্বর কমছে না। এই গরমেও পদ্ম কাঁপছে। জ্বরে পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। ইজান টিস্যু দিয়ে কতক্ষণ পর পর পদ্মের চোখের পানি মুছে দিচ্ছে। ইজান আর সামলাতে না পেরে রুবিনা খাতুনকে ডাক দিল। তিনি এসে তার মেয়ের পাশে বসলেন। অনেকক্ষণ জলপট্টি দিলেন তিনি, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে পদ্মকে নিয়ে। জলপট্টি দেওয়ার পর পদ্মের জ্বর অনেকটা কমেছে। রুবিনা খাতুন পদ্মের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু ইজান ওনাকে বলেছে এখন সে সব সামলাতে পারবে। তাই রুবিনা খাতুন চলে এসেছেন। ইজান পদ্মের পাশে শুয়েছে। আজ কোনো দূরত্ব নেই তাদের মাঝে, তবুও একজন আরেকজনকে স্পর্শ করছে না। পদ্ম জ্বরের ঘরে কিছু বলছে। ইজান খুব মনোযোগ দিয়ে পদ্মের কথা শুনে বুঝেছে পদ্ম পানি খাবে। ইজান পদ্মকে পানি খাওয়ালো। কিছুক্ষণ পর আবার জ্বর আসলো পদ্মের। মেয়েটা কাঁপছে। ইজান আর অনুমতি নিল না। পদ্মকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সকাল 7টা। পদ্মের মনে হচ্ছে তার গায়ের ওপর কেউ পাথর ফেলে দিয়েছে। কি অসহ্য লাগছে। শরীরে এক ফোঁটা শক্তি নেই যে হাতটা সরাবে। চোখ খুলে পদ্ম তার ডান পাশে তাকিয়ে দেখে ইজান ওকে এভাবে ধরে শুয়ে আছে। পদ্ম হাত নড়াচড়া করতে ইজান উঠে গেল। তড়ি ঘড়ি করে পদ্মকে জিজ্ঞেস করলো, কিছু লাগবে পদ্ম? তারপর পদ্মের মাথায় হাত দিয়ে চেক করলো জ্বর আছে কিনা। জ্বর তখন ছিল না। পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে না। আসলে আপনি যেভাবে হাত দিয়ে শুয়েছিলেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কথাটা শুনে ইজানের মুখটা ছোট হয়ে গেল। ইজান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে জিজ্ঞেস করলো, তুমি ফ্রেশ হবে না? পদ্ম মাথা নেড়ে বলল, জি, আসলে মাকে একটু ডেকে দিলে ভালো হয়। আমার একটু শক্তি নেই, একা একা হেঁটে যেতে পারবো না। ইজান পদ্মের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। পদ্ম কিছু বুঝলো না, অবুঝের মতো শুধু তাকিয়ে রইল। ইজান পদ্মকে তার হাত ইশারা করে বলল, উঠে এসো, আমি ওয়াশরুমে দিয়ে আসবো। পদ্ম আস্তে আস্তে করে উঠছে। ইজান পদ্মকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। যতক্ষণ পদ্ম ওয়াশরুমে ছিল ততক্ষণ ইজান সেই দরজার বাহিরে দাঁড়িয়েছিল। পদ্মকে বেডে আধশোয়া করে রেখে বাহিরে আসলো। পুষ্প সোফায় বসে আছে। গ্রামে থাকলে এতক্ষণ তার 3বার খাওয়া হয়ে যেত, আর এখানে এখনো একবারও সে খেতে পারছে না। বিরক্তকর ব্যাপার। ইজানকে রুম থেকে বের হতে দেখলো। পুষ্প ইজানের সামনে দাঁড়ালো। ইজান ভয়ে আছে, আজ জানি আবার কি বলবে। আপনাদের বাড়িতে আসলে কি মানুষকে খেতে দেয় না? ইজান বুঝেছে পুষ্প কি বলছে। পুষ্পের কথা শুনে লজ্জায় পড়ে গেল। পদ্ম অসুস্থ, তাই আজ নাস্তার কথা ভুলে গিয়েছে সে। এখন যাচ্ছে নাস্তা আনার জন্য। ইজান বিব্রতবোধ হাসি দিয়ে বলল, এই তো যাচ্ছি তোমার খাবার আনতে। ইজান বেরিয়ে পড়ল। এই পুষ্প মেয়েটা ভালোই লজ্জা দিতে পারে। ইজান রুবিনা খাতুন আর পুষ্পের সাথে নাস্তা করে পদ্মের জন্য রুমে নিয়ে আসলো। তারপর নিজ হাতে খাইয়ে দিল পদ্মকে। আজ আর হসপিটালে যাবে না ইজান। ইজান এখনো হসপিটালে যাচ্ছে না দেখে পদ্ম ইজানকে বলল, আপনি হাসপাতালে যাচ্ছেন না কেন? ইজান চুপচাপ পদ্মকে মেডিসিন খাইয়ে বলল, আমার বাসায় এক স্পেশাল রোগী আছে, যার কারণে আজ আর হসপিটালে যাবে না। পদ্ম হাসলো ইজানের কথা শুনে। পদ্মের এই সময় হাসি দেখে ইজান বলল, হাসছেন কেন ম্যাডাম? ইজানের এমন ম্যাডাম বলার কারণ পদ্ম জানে না। সে ইজানকে বলল, আপনি আমাকে ম্যাডাম বলেন কেন? ভালোবেসে বলি। পদ্ম অবাক হলো ইজান তাকে ভালোবাসে শুনে। আপনি আমাকে ভালোবাসেন? ইজান তার চশমা পড়তে পড়তে বলল, অবশ্যই। বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি কি চাও আমি অন্য কাউকে ভালোবাসি? পদ্ম সাথে সাথে উত্তর দিল, না না, আমি সেটা চাই না। ইজান পদ্মের কাছে ঘেঁষে বসলো। পদ্মের কান জড়িয়ে ধরে বলল, কেন চাও না? মজা করবেন না, আমি এখন অসুস্থ। কিন্তু হ্যাঁ, তুমি অসুস্থ দেখেই তো কত ইচ্ছা বিসর্জন দিচ্ছি। পদ্ম ইজানের দিকে তাকালো। চোখগুলো গোল্লা গোল্লা হয়ে গেল তার। কি ইচ্ছে বিসর্জন দিচ্ছেন আপনি? কত কিছুই। শোনো, কিছুক্ষণ পর ডাক্তার আসবে, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তার সাথে স্বাভাবিক থেকো। কেন? ইজান বিরক্ত হলো। এটাও প্রশ্ন করা লাগে? তুমি যে অসুস্থ সেটা জানো। মাঝে মাঝে তোমার এসব বিরক্তকর কথা শুনলে রাগ হয়। পদ্ম চুপসে গেল। আর কথা বলল না সে। ইজানও কিছু বলছে না। দুইজনে নীরবতা পালন করছে।
ইজান সেইভাবেই পদ্মের সাথে ঘেঁষে বসে থাকলো, কিন্তু কেউ কথা বলছে না। অনেক সময় পর কলিং বেল বাজলো। ইজান তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। ইজান হাসি দিল ব্যক্তিটিকে দেখে। ব্যক্তিটি হচ্ছে ইফাত মেধা। মেধা হাসি দিয়ে বলল, কেমন আছিস সুদর্শন পুরুষ? ইজানও হাসি দিয়ে বলল, ভালো আছি যুবতী নারী। ইজান আর মেধা একে অপরকে খুব ভালো করে চিনে। সেই কলেজ থেকে দুইজনের যাত্রা শুরু হয়েছে। আজও একই সাথে আছে তারা। মেধা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের দাওয়াত দিসনি? আর বউ যে অসুস্থ হয়ে পড়লো তখনই আমাকে দরকার পড়েছে। ইজান মাথা চুলকাতে চুলকাতে বলল, কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে তোকে তো বললাম, কোনো এক্সকিউজ শুনতে চাই না। ট্রিটটা দিয়ে দিস দয়া করে। এখন চল তোর বউকে দেখে আসি, তার কি সমস্যা। ইজান মেধাকে পদ্মের কাছে নিয়ে গেল। পদ্মকে দেখে মেধার খুব ভালো লেগেছিল। চেহারাটা সুন্দর, তবে জ্বরের কারণে চোখের নিচে লাল হয়ে আছে। মেধা পদ্মের পাশে বসলো। পদ্মকে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কেমন আছো? পদ্ম একটু ঘাবড়ে গিয়ে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আমাকে চিনো? জি, উনি একটু আগে আপনার কথা বলছিলেন। ও বলে দিয়েছে? নাম কি তোমার? পদ্ম আস্তে করে বলল, পদ্ম। মেধা হাসলো। কণ্ঠও খুব সুন্দর, তবে বেশ নিরিবিলি মেয়ে মনে হচ্ছে পদ্মকে। মেধা ইজানের উদ্দেশ্যে বলল, আচ্ছা ইজান, তুই রুম থেকে যা। ইজান অবাক হয়ে বলল, কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? মেধা কথা বেশি বাড়ালো না, এক কথায় বলল, কেন রুম থেকে যেতে বলছি তুই পরে বুঝবি। মেধা পদ্মের শরীরের তাপমাত্রা চেক করলো। মোটামুটি ভালোই জ্বর আছে। জ্বরের জন্য কিছু মেডিসিন লিখলো। তারপর পদ্মের চোখ গলা দেখলো, কোথাও সমস্যা নেই। মেধা পদ্মের প্রেসার মাপতে মাপতে বলল, তোমার এখন কেমন লাগছে? পদ্ম আস্তে করে উত্তর দিল, একটু জ্বর জ্বর লাগছে, কিন্তু জ্বর তো একটু না শরীরে। আচ্ছা, তোমার কি পিরিয়ড ক্লিয়ার তো? পদ্ম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ইজান সামনে দাঁড়িয়ে আছে। সে এখন কিভাবে উত্তর দিবে? ইজানের কাছে নর্মাল বিষয় এগুলো, কিন্তু ইজান বুঝছে লজ্জা পাচ্ছে পদ্ম, তাই সে রুম থেকে চলে আসলো। মেধা আবারও বলল, পিরিয়ড ক্লিয়ার? পদ্ম মাথা নাড়ল, মুখে কিছু বলল না। মেধা পদ্মকে বলছে, ইদানিং বিবাহিত মেয়েদের সমস্যা বেশি হয়ে থাকে, এগুলো পরে মারাত্মক আকার ধারণ করে। যাই হোক, বয়স কত তোমার? পদ্ম ঠোঁট ভিজিয়ে বলল, 15। মেধা জানে পদ্মের বয়স। ইজান সব খুলে বলেছে মেধাকে। মেধা পদ্মকে জিজ্ঞেস করলো, তুমি কেন এই ইজানের মতো তেড়াকে বিয়ে করেছো? ও তো ঠিকই বুড়ো হয়ে যাবে, তখন তুমি কিশোরী বয়স পার করবে। পদ্ম মাথা নিচু করে বলল, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। মেধা একটা ইঞ্জেকশন বের করলো, পদ্মের থেকে রক্ত নিবে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা দিয়ে কি করবে বোঝার চেষ্টা করছে। পদ্মের ভয় লাগা শুরু করেছে এখন। পদ্ম আমতা করে বলল, এটা দিয়ে কি করবেন? মেধা হেসে বলল, কিছু করব না, একটু জাস্ট ব্লাড নিব। পদ্ম ছিটকে দূরে সরে গেল। মেধা অবাক হয়ে গেল। পদ্ম এটার সুই তার শরীরে ফোটাতে দিবে না, এসবে তার ভীষণ ভয় করে। মেধা হেসে বলল, আরে এখানে আসো, কিছু করব না আমি, বসো এখানে। পদ্ম ভয়ে ভয়ে বলছে, আপনি তো একটু আগে বললেন রক্ত নিবেন, এইটুকু সুইকে ভয় পাচ্ছ? যখন কিছুদিন পর বাচ্চার মা হবা তখন তো আরও কষ্ট হবে। পরপর তোমার সামনেই তোমাকে বিভিন্ন রকমের ইঞ্জেকশন দেওয়া হবে, না বলার উপায় থাকবে না তখন। এখানে আসো তুমি। পদ্ম তাও আসলো না, ভয়ে মুখ চেপে ধরে আছে, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেধা পদ্মের সাথে পেরে উঠছে না, তাই ইজানকে ডাক দিল। সাথে সাথে ইজান রুমে আসলো। ইজান তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেধা ক্লান্ত চোখে ইজানের দিকে তাকিয়ে বলল, আমি তোর বউয়ের সাথে পারছি না আর, আমার ব্লাড লাগবে একটু। তুই তো তোর বউকে হসপিটালে নিতে দিবি না, তাই ব্লাড নিয়ে টেস্ট করিয়ে দেখব কি সমস্যা, জ্বরে কোথাও সমস্যা হয়েছে বা আছে কি না। ইজান বুঝলো কথাটা। পদ্মকে পেছন দিক দিয়ে গিয়ে জড়িয়ে ধরল, তারপর মেধার সামনে নিয়ে আসলো। ভয়ে পদ্ম ইজানের বক্ষে মুখটা লুকিয়ে রাখলো। ইজান এক হাত দিয়ে পদ্মের মাথা চেপে ধরে আছে। মেয়েটা এত ছটপট করছে। ব্লাড নেওয়ার সাথে সাথে পদ্মের শরীর একেবারে ছেড়ে দিল। নিচে পড়ে যাওয়ার আগে ইজান ধরে নিল।
মূলত পদ্মের শরীর এমনিতেও দুর্বল, আরও এক ইঞ্জেকশন ব্লাড নিয়েছে, যার কারণে পদ্ম সেন্সলেস হয়ে গিয়েছে। ইঝান পদ্মকে বেডে শুইয়ে দিল। মেধা ইঝানের কাঁধে হাত দিয়ে বলল, শোন ইঝান, মেয়েটা এখনো অনেক ছোট, এত বেশি বুঝ জ্ঞান হয়নি। কিছু করার আগে ভেবে চিন্তে কাজ করিস। ওর সাথে আগে ভালো মতো মিশতে শিখ, তারপর অন্য কিছু ভাবিস। তুই একজন ডক্টর, আশা করি আমার কথাগুলোর মানে খুব ভালো করে বুঝতে পেরেছিস। ইঝান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে ওর? কি জানি, যতটুকু বুঝেছি শরীর খুব দুর্বল, স্যালাইন দেওয়া লাগবে। তুই একটা কাজ করিস, ওকে আমি যে হসপিটালে বসি ওইটাতে নিয়ে যাস। আমি কিছু টেস্ট দিব, সেটা তো আমিও দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার হসপিটালের লোকেরা জানে না বিয়ে করেছি, যার জন্য পদ্মকে ওখানে নিতে পারছি না, তাই তোকে বাসায় আনা আর কি। যাই হোক, ধন্যবাদ মেধা। মেধা হাসলো, এখন তার যাওয়ার সময় হয়েছে। ইঝান রুবিনা খাতুনকে বলল পদ্মের কাছে যাওয়ার জন্য, আর সে মেধাকে হসপিটালে দিয়ে আসতে গিয়েছে। ইঝান বাসায় আসার পর দেখলো পদ্মের জ্ঞান ফিরেছে। ইঝান পদ্মকে দুপুরের খাবার খাইয়ে দিল, মেডিসিন দিয়েছে পদ্মকে। পদ্ম খেয়ে শুয়ে আছে, ইঝানও তার পাশে শুয়ে পড়ল। পদ্ম ইঝানের দিকে তাকিয়ে আছে। মানুষটা খুব ভালো, তার খারাপ সময়ে পাশে থেকেছে, সেবা যত্ন করেছে। পদ্ম হাসছে। ইঝান পদ্মের দিকে তাকালো, তুমি হাসছো কেন? না এমনি। আচ্ছা, কাল তো বলেছিলেন ভালোবাসা দেখাবেন, আর তো দেখাননি, তাই তুমি আমার ভালোবাসা দেখতে চাও? কেন চাইবো না? আমার ভালোবাসা দেখার জন্য তোমাকে আগে সুস্থ হতে হবে। ভালোবাসা দেখতে হলে সুস্থ হওয়া লাগে বুঝি? হ্যাঁ, তুমি তো এখনো অনেক ছোট। জি না, আমি এখন বড় হয়েছি। ইঝান কথা বলল না। মেয়ে মানুষের কথায় বেশি একটা উত্তর দেয় না সে। তার মনে হয় তারা শুধু জিলিপির প্যাঁচ লাগিয়ে কথা বলে। ইঝান পদ্মের মাথায় হাত বুলাচ্ছে। এই জিনিসটা সব সময় পদ্মের ভালো লাগে। পদ্ম উঠে বসলো, তার আর ভালো লাগছে না শুয়ে থাকতে। ইঝানও পদ্মের সাথে বসলো। কি হয়েছে তোমার, উঠে বসেছো কেন? পদ্ম মুখ ওদিক রেখে বলল, সারাদিন শুয়েছিলাম, ভালো লাগছে না। ইঝান পদ্মের কানে হালকা করে তার উষ্ঠ ছুঁয়ে দিল। হঠাৎ এরকম হওয়াতে পদ্ম বেশ লজ্জা পেল, মনে হচ্ছে লজ্জায় সে মরেই যাবে এমন অবস্থা। ইঝান পদ্মের লজ্জা দেখে পদ্মের মাথাটা তার বক্ষে চেপে ধরল। ইঝান পদ্মের উদ্দেশ্যে বলল, যখন তোমার খুব কষ্ট হবে, যন্ত্রণা হবে বা তুমি লজ্জা পাবে, তখন তুমি আমার এই জায়গায় এসে মুখ লুকিয়ে ফেলো। এই জায়গাটা একান্তই তোমার পদ্মফুল। ইঝান পদ্মকে নিয়ে মেধার কাছে এসেছে। মেধা যে হসপিটালে চাকরি করে ওইখানে। তাদের আর সিরিয়াল দেওয়া লাগেনি। মেধার কেবিনে ইঝান আর পদ্ম বসে আছে। মেধা পদ্মকে কিছু টেস্ট দিল। পদ্ম তো ভয়ে ভয়ে শেষ। টেস্টগুলো যখন করছিল তখন ইঝান সাথেই ছিল। নর্মালি এইসব টেস্ট প্রত্যেককে দেওয়া হয়, কিন্তু কোনো সমস্যা নেই। পদ্মের রিপোর্ট দেখার পর বুঝেছে, কিন্তু শরীর দুর্বল, তাই স্যালাইন দেওয়া লাগবে। ইঝানকে মেধা বলল, তুই কি স্যালাইন এখানে দিবি নাকি তোর বাসায়? বাসায় দিব, সমস্যা নেই, এরপর সব কিছু আমি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, তাহলে তো ভালোই। ঠিক আছে শোন, পদ্মের মা গ্রামে চলে যাবার পর ওকে আমার বাসায় দিয়ে যাবি। ইঝান এই কথাটাকে পাত্তা দিল না বেশি, সেটা পরে দেখা যাবে। মেধা রেগে গেল, বড্ড বেশি বাড়াবাড়ি করিস কিন্তু তুই। তোর বউকে কি কেউ নিয়ে যাবে? আরে দিয়ে আসবো তোর বাসায়, এখন চুপ কর। ইঝান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। পদ্মের খুব বেশি খারাপ লাগছে। গাড়িতে উঠতেই পদ্ম সিটে মাথা হেলিয়ে দিল। পদ্মের সব সময় অসুখ হয় না, আবার হলে ছাড়ে না এমন অবস্থা এখন। ইঝান পদ্মের হাত ধরে জিজ্ঞেস করলো, তোমার কি বেশি খারাপ লাগছে? পদ্ম মাথা নাড়ল, মনে হচ্ছে কথা বলার শক্তি নাই। বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে শুয়েছে। পদ্মের মা রুবিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসেছে। তিনি নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে। ইঝান স্যালাইন নিয়ে আসলো, পদ্মের সাথে অনেক জোরজবস্তি করে লাগালো। পদ্মের কথা হচ্ছে সে এসব দিবে না, তার ভয় লাগে। সারা রাত স্যালাইন দেওয়ার পর পদ্ম মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো। প্রায় 9 দিন পর পদ্ম এখন পুরোপুরি সুস্থ। পদ্মের মা আর বোন চলে গিয়েছে। পুষ্প যাওয়ার আগে ইঝানকে লজ্জা দিয়ে গেল। তার ইচ্ছে ছিল তার দুলাভাই তাকে ঘোরাবে। প্রথমবার ঢাকা শহরে এসেছে, কিন্তু তিনি তো ঘোরালেন না। মনে মনে যে কত বকেছে ইঝানকে পুষ্প, এখন পদ্ম বাসায় একা একা থাকতে পারে। মূলত তার অভ্যাস হয়ে গিয়েছে।
মাঝে মাঝে ইঝান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে। মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতো আদর করে। পদ্ম মেধাকে অনেক সম্মান করে। আর ইঝানের সাথেও তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই ভালো সম্পর্ক গড়ে ওঠার পেছনে মেধা অবদান বেশি, কারণ সে পদ্মকে বোঝায়, বলে, উপদেশ দেয় কিভাবে কি করতে হবে। পদ্মের অসুস্থ হয়ে যাওয়ার পুরোটা জার্নিতে ইঝান তার পাশে ছিল। নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে। সকাল 7টা, পদ্ম উঠে গিয়েছে ঘুম থেকে, সকালে নাস্তা বানাচ্ছে। ইঝান তার পাশে পদ্মকে না পেয়ে সেও উঠে গেল। এই মেয়েটার এই এক সমস্যা, কে বলে এত সকালে উঠে নাস্তা বানাতে। সকাল সকাল ইঝান পদ্মকে মনে মনে বকা দিয়ে ফ্রেশ হতে গেল। ইঝান ফ্রেশ হয়ে এসে পদ্মের কাছে আসলো। পরোটা বানাচ্ছে সে। ইঝান পদ্মের পেছনে দাঁড়ালো। তোমাকে কে বলে এত তাড়াতাড়ি উঠতে? কেন নাস্তা বানানো লাগবে না? যদি নাস্তা না বানাই তাহলে কি না খেয়ে হসপিটালে যাবেন? তাই বলে তো এত তাড়াতাড়ি ওঠারও কোনো দরকার নেই, তাই না? পদ্ম আর কিছু বলল না, সে নিজের মতো কাজ করছে। পদ্ম কথা বলছে না দেখে ইঝান পদ্মকে তার দিকে ফিরিয়ে বলল, কথা বলছো না কেন? তাড়াতাড়ি উঠেছি তো, কি হয়েছে? না, এটা হবে না। যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ তুমিও ঘুমাবে। পরের বার আমি যেন ঘুম থেকে উঠলে তোমায় পাই। আচ্ছা ঠিক আছে। তারপর ইঝান তৈরি হয়ে নিল হসপিটালে যাওয়ার জন্য। ইঝান আর পদ্ম একসাথে নাস্তা করে ইঝান হসপিটালে চলে গেল। ইদানিং ইঝান বেশ ফাঁকি দিচ্ছে। মনে হয় যখন সে হসপিটালে যাবে তখন তার খুব আলসেমি লাগে। তবে নিজের পেশাকে অবাজ্য করার অভ্যাস তার নেই। ইঝান যখন তার কেবিনে বসে বসে ফোন চাপছিল তখন সানাইয়া আসে। সানাইয়া বোধহয় দিন দিন ভালো হচ্ছে, ইঝানের মনে হয়, কারণ সে ইঝানকে সরি বলেছে। আর সে সব নিয়ে কথা বলে না আজকাল। সানাইয়া ইঝানকে দেখে মুচকি হাসি দিল। কেমন আছেন? ভালো। আপনি কি এখনও আমার সাথে কথা বলতে আনাইজি ফিল করছেন? না, আপনার আনাইজি ফিল করা দরকার মনে হয়। কেন কেন? কারণ আপনি একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে কথা বলতে এসেছেন। সানায়া বুঝলো ইঝান তাকে অপমান করছে, তাই মুখটা বন্ধ করে রাখলো। সবগুলো অপমানের শোধ তুলবে সে, শুধু সময়ের অপেক্ষা। আমরা তো অনেক আগে থেকেই পরিচিত, তাই না? ইঝানের কোনো হেলদোল নেই, তীক্ষ্ণ দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে আছে। পরিচিত হয়েও অপরিচিত একটা কথা আছে না, ঠিক সেই রকমই। সানায়ার কষ্ট হচ্ছে, কিন্তু ইঝানকে কিছু বলতে পারছে না। মন চাচ্ছে ইঝানকে কত কিছু কথা শোনাতে। গেট টুগেদার নিয়ে কি প্ল্যান আপনার? চমক আছে সবার জন্য। কিসের চমক? সেটা পরেই দেখতে পাবেন। তাহলে আমি উঠি, এই বলে সানাইয়া চলে গেল। ইঝান বসে বসে হাসছে আনমনে। সারপ্রাইজটা সুন্দর হবে, বিশেষ করে সানাইয়ার কাছে ভালো লাগবে সারপ্রাইজটা। কবে আসবে সেই দিন? পদ্মকে ইঝান একটা মোবাইল কিনে দিয়েছে। যখন ইঝান একটু ফ্রি হয় তখনই পদ্মকে কল দেয়। বিষয়টা পদ্মের বেশ ভালো লাগে। পদ্ম মোবাইলটা সব সময় তার কাছেই রাখে, কারণ ইঝান ঘন ঘন কল দেয়। ইঝানের একটা টেনশন থাকে, পদ্ম বাসায় কি করছে একা একা, তাই কল দিতে থাকে। পদ্ম এখন দুপুরে রান্না করছে, নিজের কাজটা নিজেই করতে পারে সে। রান্না শেষ করে গোসল করতে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইঝান কল দিয়েছে। পদ্ম তাড়াতাড়ি আবার কল ব্যাক করলো। সাথে সাথে ইঝান কল রিসিভ করলো। ইঝান রেগে গিয়েছে, কারণ সে কল দিয়েছিল আর পদ্ম ধরেনি। কেন তখন? সে তো ভয় পেয়ে গিয়েছিল। তখন যে কল দিলাম ধরনি কেন? ইঝানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্ম ভয় পেল। আমি গোসল করতে গিয়েছিলাম। এত দেরি কেন? বাসায় তো একা থাকো, তাও দেরি করে গোসল করতে যাও। তোমার এসব কাজ বিরক্ত লাগে ভীষণ। ইঝানের কথা শুনে পদ্ম মুখটা কুঁচকে ফেললো। আর করবো না দেরি করে গোসল, সত্যি। আচ্ছা বাদ দাও, খেয়েছো? না খাইনি এখনো। আপনি খেয়েছেন? জি ম্যাডাম খেয়েছি। খাবার খেয়ে নিও। আচ্ছা, ইঝান শান্ত গলায় বলল। আর শাড়ি পরে রেডি হয়ে থেকো। পদ্ম অবাক হলো। কেন? তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আপনি তো আসেন রাত 10টায়, তখন কি কেউ ঘুরতে বের হয়? আমি সন্ধ্যায় আসবো। ইঝান আজ তাকে নিয়ে ঘুরতে বের হবে সন্ধ্যায়। পদ্ম তাই করলো। সে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে গেল, তবে কুচি ঠিক করে হয়নি। কেমন জানি লাগছে তাকে। আয়নার সামনে গিয়ে শতবার দেখে ফেলেছে বোধহয় নিজেকে। চোখে একটু হালকা কাজল দিল, চুলগুলো খোপা করলো, সামনে দিয়ে দুই পাশের কিছু চুল বের করলো, যেন একটু বেশি সুন্দর লাগে।
ঠোঁটে হালকা করে লাল কালারের লিপস্টিক দিয়েছে। বেশি লিপস্টিক দেওয়া সে পছন্দ করে না, মূলত এটা তার ভালোই লাগে না। এখন পদ্ম সম্পূর্ণ রেডি। কিছুক্ষণের মধ্যে ইঝান আসলো। পদ্মকে দেখে তার ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। পিচ্চি একটা মেয়েকে শাড়ি পরলে এত সুন্দর লাগে কেন? ইঝান হেসে দিল পদ্মকে দেখে। পদ্মকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কুচিটা ঠিক হয়নি, এটা খেয়াল করেছে ইঝান। নিচে বসে কুচিটা ঠিক করে দিল পদ্মের। পদ্ম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইঝানের দিকে। কুচি ঠিক করা শেষ হলে ইঝান উঠে দাঁড়ালো। ইঝান তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, খুব সুন্দর লাগছে মিসেস শেখ। পদ্ম হাসলো ইঝানের কথা শুনে। ইঝান পদ্মের হাসি দেখে বলল, হাসলে তো আরও ভালো লাগে দেখতে। পদ্ম চোখটা ছোট ছোট করে বলল, এখানে কি দাঁড়িয়ে থাকবেন নাকি? না না, সেসব চিন্তা নেই, আজ চলো আমার সাথে। তারপর ইঝান আর পদ্ম বেরিয়ে আসলো। ইঝান তার গাড়ি করে পদ্মকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসলো, যেখানে পাশেই নদী আছে আর নদীর ঘাটে অনেক মানুষ। সবাই সবার ভালোবাসার মানুষ পরিবার নিয়ে এসেছে। পদ্মের ভয় লাগছে, কারণ সে এত মানুষ কখনো দেখেনি। ভয়ে ইঝানের হাত চেপে ধরেছে। ইঝান পদ্মের কান জড়িয়ে ধরে বলল, আমি তো আছি, সমস্যা নেই। তারপর তারা বেশ কিছুক্ষণ ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল। একজন যেন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারছে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ইঝানের কাঁধে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করছে পদ্ম। তার যে খুব ভালো লাগছে আজকে। মনে হচ্ছে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দি মনে হতো, কখনো বাইরে যাওয়ার কথা মুখ ফুটে ইঝানকে বলেনি। আর ইঝান তো মহা ব্যস্ত থাকে। মহাশয় বাসায় আসে রাত 9টা বা 10টার পর। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে? বাসায় আসার সময় রাস্তার একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। ও যখন স্কুলে যেত, ওদের স্কুলের সামনে এমন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্ম প্রতিদিন ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ইঝান পদ্মকে এসব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ একদিনই তো খাবে। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠে পড়ল। ইঝান একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে বলল, এখানে থামলেন কেন? এখান থেকে ডিনার করে যাব বাসায়। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে বলল, আমি যে রান্না করেছি ওগুলোর কি হবে? পরে খাওয়া যাবে, এখন নামো, বেশি দেরি হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। পদ্ম আর ইঝান ডিনার করে বাসায় চলে আসলো। ইঝান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে তখন ইঝান বলল, শাড়ি চেঞ্জ করো না। পদ্ম মাথা নাড়ল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো লাইট অফ হয়ে গেছে, কিন্তু বারান্দায় সেই ড্রিম লাইটের মতো লাইটটা জ্বলছে। কিন্তু ইঝান সেখানেই দাঁড়িয়ে আছে। পদ্ম সেখানে গেল। ইঝান পদ্মের উপস্থিতি বুঝতে পারল। আজ যে তোমাকে ঘুরিয়ে আনলাম, কিছু বললে না তো? পদ্ম বুঝলো না ইঝান কি বলল। মানে কি বলবো আমি? একটা ধন্যবাদ তো দিলে না। ইঝান মুখটা সামনে রেখে কথা বলল, ধন্যবাদ ডাক্তার সাহেব। ইঝান পদ্মের মুখের দিকে তাকালো। পদ্ম কখনো ডাক্তার সাহেব বলেনি, কিন্তু আজ বলেছে। হঠাৎ কি ডাক্তার সাহেব বললে যে? ভালোবেসে বলেছি। ইঝান যেন 7 আসমান থেকে টপকে পড়েছে। এই পদ্ম এসব কি বলছে? ভালোবাসো কবে থেকে? বিয়ের আগে থেকে। ইঝান বুঝেছে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সেও পদ্মের সাথে মজা শুরু করলো। বিয়ের আগে দেখেছো আমাকে? পদ্ম হেসে বলল, হ্যাঁ দেখেছি। ইঝান গ্রিলের সাথে ঠ্যাঁচ দিয়ে আছে। পদ্মের সামনে ঝুঁকে বলল, ঠিক আছে, তুমিও তো বললে আমাকে ভালোবেসে ডাক্তার সাহেব বলেছ। আমার তো ভালোবেসে তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ালো। ইঝান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার উষ্ঠ পদ্মের উষ্ঠে ছুঁইয়ে দিল, আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে আনলো। পদ্ম হতভম্ব হয়ে আছে। ইঝান পদ্মের উদ্দেশ্যে বলল, বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিবে।